যেটা এই মুহূর্তে খুব কিলার ডিজিজ আমাদের, সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। যে রোগগুলোর জন্য দীর্ঘস্থায়ী ওষুধ খেতে হয়, সেগুলো কিন্তু অনেক আগে থেকে যদি আমরা সচেষ্ট হই, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে বহু ক্ষেত্রে ওষুধটা হয়তো ধরতেই হবে না। যার বয়স খুব জোর 17 বছর, রাত 2টোর সময় সে গেম খেলে, অনলাইন গেম, এবং সেটা একজনের নয়, 3-4 জন একসঙ্গে। এটা দীর্ঘদিন চলতে থাকলে তার মেন্টাল স্ট্রেস বাড়তে থাকে। তারপরে হাইব্রিডেড আপনার সবজি, তো এইগুলো আমাদের শরীরে কি এফেক্ট করছে? ক্যান্সার রয়েছে, বিভিন্ন রকমের ক্যান্সার ইন্ডিয়াতেই হচ্ছে। এখানে এই খাবারে এত ভেজাল। খাদ্যাভ্যাসের মধ্যে রেগুলার আমাদের কিছু ফ্রেশ লিফি ভেজিটেবল যেগুলো এবং ফ্রুটস মিনিমাম 400 গ্রাম আমাদের খাওয়া উচিত, বা অ্যাডেড সল্ট, আর বাইরে থেকে আবার পরে আবার খাবার নুন দিয়ে খাওয়া, এগুলো হচ্ছে খুব ক্ষতিকর। অনেকেই তো বলেন যে আমার ছেলে বা মেয়ে মাংস ভাতটা খুব ভালোবাসে, দিলে সব খেয়ে ফেলবে। মাটন খাওয়ানো যায়। আমরা যে টোটাল যা ডেথ হচ্ছে, মানে লাং ক্যান্সারের, মানে টোটাল যে ক্যান্সারের যা ডেথ হচ্ছে, মানে পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মোকিং একটা বড় ফ্যাক্টর। সিগারেট খাওয়া বা এই সব অ্যালকোহল সেবন, এইগুলো হচ্ছে নাকি তাদের কিছু টাইম ওই স্ট্রেসটাকে কমায়। এটা কি আদৌ মনে হয় আপনার? এটা একদমই হতে পারে না। কোনো সোনা রূপা নয়, স্বাস্থ্যই হলো সম্পদ। আর এই সম্পদই ঘুণ ধরে যাচ্ছে। বদ হজম থেকে পিসিওডি থেকে ক্যান্সার, এই সমস্ত রোগের ভিলেন কে জানেন? আপনি কি ওষুধ ছাড়া বাঁচতে পারবেন? জীবনশৈলীর কিছু পরিবর্তন করলে আপনি কিন্তু ওষুধ ছাড়া বাঁচতে পারবেন। কিভাবে? হ্যাঁ, সেটাই আজ আপনাদের জানাবো। জীবনশৈলীর কি কি জিনিস পরিবর্তন করলে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ডেপুটি সিএমওএইচ। তার কাছ থেকে জেনে নেব কি কি পরিবর্তন করলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। ডাক্তারবাবু নমস্কার। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমি করব, যে জীবনশৈলীর এই পরিবর্তনের জন্য, আধুনিক জীবনযাত্রার জন্য আমাদের শরীরে নানান রোগ বাসা বাঁধছে, সেইগুলো কি? আর সত্যি করে কি ওষুধ ছাড়া বাঁচা সম্ভব? এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন যেই মুহূর্তে, কারণ প্রত্যেকটা মানুষকে যে পরিমাণে ওষুধ খেতে হয়, আমরা তো দেখি মাঝে মধ্যে একটা প্রেসক্রিপশনের লিস্ট 10টা 15টা 20টা পর্যন্ত ওষুধ একটা মানুষকে খেতে হয়, একদমই তাই। এবং সেটা দৈনন্দিন দীর্ঘদিন ধরে খেতে হচ্ছে। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেসব ফ্যামিলিগুলোর ক্ষেত্রে, এবং প্রায় প্রতিটা ফ্যামিলিতেই কেউ না কেউ এরকম থাকে যাদের দেখা যায় যে রোজই কিছু না কিছু ওষুধ তাদেরকে খেতে হচ্ছে, এবং অনেক ওষুধ অনেকেই খেতে হচ্ছে। ফলে ওষুধ থেকে একটা আতঙ্ক মানুষের কিন্তু আছে, একটা অর্থনৈতিক বার্ডেন তো একটা সাংঘাতিক রকমের আছেই, সে তো আছেই। এছাড়াও একটা মানসিক দিক থেকেও একটা আতঙ্ক এটা কিন্তু মানুষের তৈরি হচ্ছে। ফলে আমরা যেটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমরা যেটা বলে থাকি যে কিছু অনেক রোগ রয়েছে যে রোগগুলোর জন্য দীর্ঘস্থায়ী ওষুধ খেতে হয়, সেগুলো কিন্তু অনেক আগে থেকে যদি আমরা সচেষ্ট হই, এবং আজকে যে আমাদের লাইফস্টাইল যেভাবে পরিবর্তন হয়েছে, জীবনশৈলীর যে পরিবর্তনগুলো হয়েছে, সেগুলো যদি আগে থেকে আমরা একটু বুঝতে পারি, বা আগে থেকে যদি কিছু অভ্যাস আমাদের ত্যাগ করা বা কিছু অভ্যাস তৈরি করা, ভালো অভ্যাসগুলোকে তৈরি করা, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে বহু ক্ষেত্রে ওষুধটা হয়তো ধরতেই হবে না, ওষুধ শুরুই করতে হবে না। এরকমও বহু ক্ষেত্র কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের সায়েন্সে রয়েছে, এবং সেটা আমরা দেখেছি, সেটা প্রমাণ। অতএব সেই জায়গাটাই আমরা আজকে এমফাসিস দেওয়ার চেষ্টা করব, যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ বা আতঙ্কগ্রস্ত যেসব রোগগুলো রয়েছে, যে রোগগুলো মানুষকে খুব ভয় পাইয়ে দেয় বা আতঙ্কগ্রস্ত করে তোলে, সেই সব রোগের হাত থেকেও যে বাঁচা যায় আগে থেকে সতর্ক হলে, বা জীবনের কিছু পরিবর্তন, যদি অভ্যাসের কিছু পরিবর্তন যদি আমরা করি, তাহলে যে আগে থেকেই আমরা যদি সেই রোগটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে ওষুধ খাওয়ারও খুব বেশি কিন্তু প্রয়োজন হয় না।
আবার কারো ক্ষেত্রে যদি ওষুধ শুরুও হয়ে থাকে সেক্ষেত্রেও তার হয়তো অনেক লেটে তিনি জানতে পেরেছেন বিষয়টা, আগে হয়তো তিনি জানতে পারেননি বা জানার সুযোগ তার হয়তো নেই, ফলে তিনি হয়তো বুঝতে পারেননি, ফলে তার রোগটা হয়তো এসে গেছে। আচ্ছা সে অবস্থাতেও তার কিন্তু কিছু প্রিভেনশনের ব্যবস্থা আছে, বিভিন্ন টায়ারের প্রিভেনশন আছে। আচ্ছা একদম প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন থেকে শুরু করে হুম, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, এগুলো প্রত্যেকটা টায়ারে প্রিভেনশনের জায়গা কিন্তু আছে। আচ্ছা ফলে যে অবস্থাতে ধরা পড়বে বা যে অবস্থাতে আমাদের কাছে আসবে, আমরা সেই অবস্থাতে তাকে প্রিভেনশন করার কথাই আমরা বলি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিওর। অতএব সেই জায়গাটাই আমরা কিন্তু তাকে আমরা অ্যাডভাইস করবো এবং সেভাবে তাকে চলতে মানে হবে। আপনার এই কথাটা শুনে অনেকেই হয়তো আশ্বস্ত হবেন যে ওষুধ ছাড়াও যে বাঁচা যায়। তো ডাক্তারবাবু, আমাদের পরের প্রশ্নটা, যে হাতে কিন্তু আমাদের এখন মুঠোফোন সবসময়, বন্ধুর আড্ডার থেকেও বলুন, সেখানে গিয়েও কিন্তু আমরা ওই স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছি। মানে তরুণ প্রজন্মর জীবন আজকে কিন্তু ওই বাঁধা পড়ে গেছে মুঠোফোনে। তো এই মুঠোফোন কিন্তু মানুষ কি করছে, সামাজিকতার গণ্ডিটাকে ছাড়িয়ে একাকিত্বকে আলিঙ্গন করে নিচ্ছে। এই একাকিত্বটাও কি আমাদের কোনো রোগের দিকে নিয়ে যাচ্ছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনকার দিনে। হুম, মুঠোফোন তো মানুষ এই মুহূর্তে মুঠোফোন ছাড়াও চলতে পারবে না, এটাও সত্যি ঘটনা। একদমই তাই। কারণ টেকনোলজি যত ডেভেলপ করছে, বিভিন্ন সময় টেকনোলজির যা যা আবিষ্কার হচ্ছে, মানুষকে সেটা প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, সেটা নিয়ে কারো দ্বিমত কিছু নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে টেকনোলজিকে মানুষ ব্যবহার করবে না টেকনোলজি মানুষকে ব্যবহার একদম। করবে, সেটা হচ্ছে প্রশ্নের জায়গা। ফলে আজকে আমরা যদি টেকনোলজির দাস হয়ে যাই, আমরা যদি ব্যবহৃত হয়ে যাই, মানুষ যদি ব্যবহৃত হয়ে যায়, সমস্যাটা সেখানেই হয়। আদরেই যেটা সেলফোন বা বিজ্ঞানের অগ্রগতির দোষ কিন্তু নয়। দোষটা হচ্ছে মানুষ যখন ওর দ্বারা ভিকটিম হয়ে যাচ্ছে, হুম, সেটাই হচ্ছে আসল দোষের জায়গা। এবং এই বর্তমান যে কনজিউমারিজমের যে যুগ, হুম, আজকে একটা জিনিসকে প্রমোট করার জন্য যেভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, যে আজকে সেলফোন ছাড়া মানুষ বাঁচতে পারবে না, এরকম একটা জায়গা তৈরি করা হচ্ছে। একদম। সেটা একটা বিজনেস ম্যাটার বা বিজনেস পলিসি, মানুষকে প্রমোট করা হয়, সেটা বিজনেস হাউস সেটা করে, তাদের ব্যবসার স্বার্থেই সেটা করে। ফলে সেটার ট্র্যাপে কিন্তু মানুষ পা দেয়। ফলে যে সময়ে তার হয়তো সেলফোনের প্রয়োজনও নেই, সেও একটা সেলফোন তাকে কিনতে হবে, আড্ডা কারণ থেকে তো বন্ধুরা থাকবে, সেখানে গিয়েও দেখছি ফোনে দেখছে স্ক্রিনে। ফোন, তা আরেক যখন যেখানে যাচ্ছে সবাই ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, ফলে এবার তাকে সেলফোন কিনে দিতেই হবে। মানে মানুষকে ভিক্টিমাইজ করা হচ্ছে, টেকনোলজির দ্বারা ভিক্টিমাইজ করা হচ্ছে। অতএব এই জায়গাটা আমাদের সতর্ক হওয়াটা খুব দরকার। কার সেলফোন দরকার আছে, কতটুকু দরকার আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেলফোন মানুষের 24 ঘন্টার মধ্যে মানে 1-2 ঘন্টার বেশি, 1.5 ঘন্টার বেশি মানুষের সেলফোনের প্রয়োজন হয় না। কারণ এমন কিছু কাজ সে করে না যে তাকে সারাক্ষণ সেলফোন নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, কিছু কাজ অনলাইনে, কিছু যাদের হয়তো অফিস চলে বা কাজ চলে, সেটা তো তারা তো সেলফোনে করে না, তারা কম্পিউটারের অন্য মোডে, তারা অনলাইন মোডে করে। কিন্তু এমনি ইন্ডিভিজুয়ালি আমরা যদি দেখি, সেলফোন নিয়ে যারা চলাফেরা করছে, তাদের কিন্তু সেলফোনে কাজ বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার বেশি কারো কিন্তু দরকার হয় না। আচ্ছা, তাহলে এই জায়গাটা কিন্তু সবার আগে মাথায় রাখা দরকার, যে আমি কেন তাহলে 2 ঘন্টার বেশি আমি কেন ব্যবহার করছি, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ব্যবহার কেন করছি, সারাক্ষণ পড়ে আছি কেন। এইটা যদি সে ভাবতে শেখে, তাহলেই সে একটা সময় তাহলে বুঝতে পারবে যে তাহলে আমি এটা ব্যবহার করছি। অতএব এই জিনিসটা যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথমত এই অ্যাডিকশনের বিষয়, যেটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। হুম, এবার অ্যাডিক্টেড হয়ে গেলে কি সমস্যা হতে পারে, হ্যাঁ। আমি সেই জায়গায় আসছি। একদম। মানে একটা হচ্ছে তার এই যে মানে একটা তার নানান রকমের ডিজিজের সে শিকার হতে পারে। একটা হচ্ছে তার অ্যাটেনশন ডেফিসিট হতে পারে, আচ্ছা। ওইটার মধ্যেই সে সারাক্ষণ পড়ে আছে। হুম, ফলে অন্যান্য সমস্ত জগৎ থেকে সে ডিটাচ হয়ে যাচ্ছে। হুম, ফলে তার একটা মানে কিছু সময় পরে তার একটা স্ট্রেস কাজ করতে পারে, হুম, এবং স্ট্রেসটা যদি দীর্ঘদিন কাজ করে, তাহলে তার একটা ডিপ্রেশনের দিকেও সে চলে যেতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে একটা ক্রনিক একটা জায়গা। হুম, এছাড়াও এই সেলফোনের মাধ্যমে স্বাভাবিকভাবে এখন নানান রকমের ভার্চুয়াল মিডিয়া রয়েছে, নানান রকমের জিনিস এখানে চলে আসে, তার মধ্যে অশালীন থেকে শুরু করে নানান রকমের জিনিস তার মধ্যে আসে। হুম, ফলে সেই সব ঘটনাগুলো তার মনে এমনভাবে রেখাপাত করতে পারে বা এমনভাবে রিয়াকশন করতে পারে, হুম, যার ফলে তার কিন্তু মেন্টাল ব্যালেন্সটাই নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা,
এরকম জায়গাও কিন্তু চলে যায়। ফলে একটা মেন্টাল ডিসঅর্ডার হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা এই সেলফোন যারা সারাক্ষণ ব্যবহার করছে তাদের কিন্তু থাকছে। এছাড়াও তার অন্যান্য যেসব ডিজিজগুলো মানে এক নাগারে একটা জিনিস ব্যবহার করার ফলে অন্যান্য যেসব জিনিস তার চোখের উপরে এফেক্ট পড়া থেকে শুরু করে তার পশ্চারাল যে বসার যে ভঙ্গি, সেটার জন্য তার যেসব স্কেলেটাল মাসেলের যেসব বা স্কেলেটাল সিস্টেমে যেসব ডিজিজ হতে পারে সেগুলো তো হবেই। এছাড়াও আরেকটা জিনিস যেটা হয়, যারা ইউজুয়ালি এই সেলফোন অ্যাডিক্টেড হয়ে যায় তারা তো ইউজুয়ালি ইনডোরে থাকে, মানে তারা খুব বেশি আউটডোর চলাফেরা করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তাদের অনেক কমে যায়। ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেলে তার কিন্তু এই লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে সেগুলো ভীষণভাবে এফেক্ট করতে পারে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। মানে আমরা আজকে যে মূল যে আমাদের আলোচনার জায়গা যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো, তার একটা বড় জায়গা হচ্ছে আজকে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কমে যাওয়া। তাহলে যে সেলফোনের মধ্যেই সারাক্ষণ পড়ে আছে, স্বাভাবিকভাবে তার চলাফেরা নেই, মুভমেন্ট নেই, ফলে তার মানে সেটার জনিত যেসব এগুলো রয়েছে, তার ওবেসিটি বেড়ে যাওয়া, তার ওয়েট বেড়ে যাওয়া, এগুলো হবে। আর এইটা যদি হয় তাহলে তার গ্র্যাজুয়ালি তার ব্লাড সুগার বাড়বে, ডায়াবেটিস মেলিটাস হবে, টাইপ 2 হতে পারে, আবার তার হাইপারটেনশনও হতে পারে। এটা চলতে থাকলে তার বডির মধ্যে লিপিড জমতে থাকে, হার্টের করোনারি হার্ট ডিজিজ হতে পারে। এরকম সমস্ত কিছু কিন্তু এর সাথে রিলেটেড হয়ে আছে। মানে আমরাই ওয়েলকাম করছি এই সমস্ত রোগগুলোকে, একদম জেনে বুঝে। একদম, মানে এইটা শুধু এই নয়, কারণ এই যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে এটা তো একটা নন কমিউনিকেবল ডিজিজ। এটা আগে যেটা আমরা দেখতাম যে কমিউনিকেবল ডিজিজ একজনের থেকে আরেকজনের আমার হয়েছে, সেটা থেকে ইনফেকশনটা আপনার কাছে বা অন্য কাছে ছড়িয়ে যেতে পারে, সেটা একরকমের ছিল। এখন সেই ডিজিজটা হয়তো ডায়াবেটিস মেলিটাস হয়েছে বা হাইপারটেনশন হয়েছে বা করোনারি হার্ট ডিজিজ হয়েছে বা ক্যান্সার হয়েছে, এই ডিজিজটা আমার থেকে আপনার যাবে না। কিন্তু অ্যাজ এ হোল একটা সিস্টেম এমনভাবে রান করছে যে সবাই আমরা একই রকমভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি, একই রকমভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি, ফলে আমাদের সবার মধ্যে সেই রোগ, এটাও একটা ছোঁয়াচে রোগ, মানে সেই অর্থে বলতে গেলে এটা কিন্তু ছোঁয়াচে, বা এটা একটা বর্তমানে আমরা যেটাকে বলি এটাও কিন্তু একটা এপিডেমিক হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের চলে যাচ্ছে। ফলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে এই যে রোগগুলো আজকে আমরা ইনভাইট করব, নাকি এই রোগের হাত থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমাদের শরীরে এই রোগ যাতে বাসা না বাঁধে সেটার জন্য আমরা সচেতন হতে পারি, সেইটা কিন্তু আজকে আমাদের জানাটা খুব দরকার রয়েছে। তা না হলে আমরা মনের অজান্তেই আমাদের এই রোগগুলো বাসা বাঁধবে, তখন কিন্তু আমাদের খুব বেশি কিছু আমরা কারণ খুঁজতে মানে চেষ্টা করব কিন্তু পাবো না। একদম, সেটাই একদম এই জায়গাটা হচ্ছে আমাদের আসল, মানে ঘাতক তো আমাদের হাতেই রয়েছে, আমাদের হাতেই রয়েছে, আমাদের হাতেই রয়েছে। অতএব এই জায়গাটা আমাদের এই বর্তমান যে সোশিও ইকোনমিক কন্ডিশন বা আমাদের সামাজিক যে পরিবেশ, সোশিও কালচারাল যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের মধ্যে এই রোগগুলো এত বেড়ে গেল। আমরা যেটা দেখতাম কিছুদিন আগে পর্যন্ত যে কমিউনিকেবল ডিজিজ হচ্ছে দ্য কিলার অফ দ্য সোসাইটি। একটা কলেরা আউটব্রেক হচ্ছে বা ম্যালেরিয়ার আউটব্রেক হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এটা হয়েছে। বা স্মল পক্স হয়েছে একটা সময়, পোলিও হয়েছে একটা সময়, এগুলো প্রচুর মানুষকে মেরে ফেলেছে, এটা হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওইসব রোগগুলো অনেকটা কন্ট্রোলের মধ্যে, যদিও হচ্ছে, ওই রোগও হচ্ছে না তা না, ওই রোগও হচ্ছে, কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে এসে আমরা একটু ভয়ও পাই না, এখনো ভয়ও পাই, আমরা জেনে গেছি কিভাবে সচেতন হতে হয়। কিন্তু যেটা এই মুহূর্তে খুব কিলার ডিজিজ আমাদের, সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে এই মুহূর্তে কিলার ডিজিজ। মোর দেন 60% ডেথ, আমাদের টোটাল যা ডেথ হয় তার মধ্যে মোর দেন 60%, প্রায় 70%-70%-এর কাছাকাছি চুইচুই করছে। এত ডেথ হচ্ছে এইসব নন কমিউনিকেবল ডিজিজ। এবং এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই যে লাইফস্টাইল ডিজিজ, এইগুলোই হচ্ছে আমাদের এই মুহূর্তে ম্যাক্সিমাম ডেথ হচ্ছে। অথচ দেখুন এগুলো আমাদের কিন্তু হাতেই আছে, আমরা কিন্তু রোগের কারণটাও জানি, জেনে শুনে বিষ পান করার মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল জায়গা। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই যে নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজের মধ্যে সব থেকে বড় কোন কোন ডিজিজগুলো বা খুব কমন কোন কোন ডিজিজগুলো আমাদের সোসাইটিতে সব থেকে বেশি পরিমাণে আসছে। একটা সময় আমাদের ধারণা ছিল যে ডায়াবেটিস মেলিটাস বা হাইপারটেনশন বা করোনারি হার্ট ডিজিজ, এগুলো হচ্ছে খুব আপার ক্লাস মানুষের
হয়, হুম, হুম। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস এইসব হয় না, মানুষের খুব একটা তাদের হয় না। বৈষয়িক চিন্তাটা থাকে না হ্যাঁ, অতটা। বৈষয়িক চিন্তাটা অতটা থাকে না, এটা হ্যাঁ, আমাদের ধারণায় ছিল। কিন্তু আজকে কিন্তু সেটা নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি এইসব ডিজিজগুলো, হার্টের ডিজিজ নিয়ে একটা প্রান্তিক গ্রাম থেকে প্রচুর পেশেন্ট আসছে। ডায়াবেটিস মেলিটাস নিয়ে একদম প্রান্তিক গ্রাম থেকে প্রচুর পেশেন্ট আসছে। করোনারি হার্ট ডিজিজে মারা যাচ্ছে, ক্যান্সার নিয়ে সব জায়গায় মারা যাচ্ছে, একটা আউটব্রেকের মতো হয়ে যাচ্ছে, এপিডেমিকের মতো হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এই লাইফস্টাইল মডিফিকেশন। কারণ আমাদের অনেকগুলো জিনিসের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো কিসে মানে কোনগুলোর উপরে আমাদের নির্ভর করে? তার মধ্যে একটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আগে আমরা যেটা মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আমরা খেতাম, ভাত, ডাল, এগুলো আমরা খেতাম, সবজি এগুলো খেতাম। আজকে কিন্তু খুব রিফাইন্ড খাবার, রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে ওই চালটাও যেটা আমরা হ্যাঁ খাচ্ছি সেটাও একদম রিফাইন্ড, ফ্রেশ, সবজি ফ্রেশ, সেগুলো কিন্তু রিফাইন্ড একদম। এবং আমাদের খাবারের মধ্যে ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুটস প্রায় থাকে না বললেই চলে। বেশিরভাগ মানুষের ভেজিটেবল অনেকে পছন্দ করে না, খায় না। আবার এই খাদ্যাভ্যাসের দিকে আসবো, তার আগে আপনি যদি একটা বলে দেন, এই যে আপনি বললেন যে এই রোগগুলো এই মোবাইল ইউজ বা আমাদের জীবনশৈলীর কারণে হচ্ছে, তাহলে আপনি মোবাইল ব্যবহারটা মানে কতটা টাইম বা কিভাবে করা যায় জীবনশৈলীতে একটু পরিবর্তন, এটা যদি একটু এক কথায় বলে দেন। মোবাইল ব্যবহার নিশ্চয়ই করবে মানুষ। সারাদিনে 2 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করা ঠিক নয়, এবং একটানা বেশিক্ষণ মোবাইল ব্যবহার করা ঠিক নয়, এবং সারাদিনে যাতে এটা 2 ঘন্টা এক্সিড না করে সেটা কিন্তু আমাদের সবসময় দেখা দরকার। তা না হলেই কিন্তু আমাদের মানে এই ধরনের লাইফস্টাইল ডিজিজ কিন্তু এসে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে মোবাইলের মাধ্যমে এই যে আননেসেসারি যেসব জিনিসগুলো এসে যাচ্ছে, নানান রকমের ভার্চুয়াল মিডিয়া থেকে নানান রকমের জিনিস এসে যাচ্ছে, নানান রকমের কথোপকথন, নানান রকমের ছবি, নানান রকমের কনভারসেশন, নানান রকমের স্টোরি যেগুলো আমাদের সামনে চলে আসে, ভেসে আসে, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সব কিছু ভাসছে। তা প্রচুর এরকম জিনিস ছড়িয়ে দেওয়া আছে, ফলে মোবাইল খুললেই সেগুলো বেরিয়ে আসছে। এবার সেইগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে নানান রকম গেম আছে, মানে আমরা অ্যাডিক্টেড যাতে না হয়। আর একটা এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসছে ডাক্তারবাবু, যে এই তরুণ প্রজন্ম দেখুন, তারা রাত জেগে পড়াশোনা করছে, পড়াশোনাটাও কিরকম হয়ে যাচ্ছে ডিজিটাল। একদম। নোটস আমরা আগে কি করতাম, লিখতাম, লাইব্রেরিতে যেতাম, কিন্তু এখন সবটাই ডিজিটাল হয়ে যাচ্ছে, পিডিএফ এর মাধ্যমে আমরা বই পড়ে নিচ্ছি। এই যে ডিজিটাল পড়াশোনা, এটা তরুণ প্রজন্মকে কতটা ক্ষতিকর দিকে মানে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে? এটাও একটা মানে একটা ক্ষতির সম্ভাবনা একটা রয়েছে, বা একটা মানে খারাপ একটা টেন্ডেন্সি বলা যায়। কারণ পড়াশোনাটা আজকে আমাদের হার্ড কপির আমরা যেভাবে পড়েছি, আমরা ছোটবেলায় যেভাবে পড়াশোনা করেছি, আজকে সবটা যে পিডিএফের মাধ্যমে ভেসে আসছে আমাদের সামনে, সব সুইচ টিপলেই সব কম্পিউটারে ভাসছে, বা মোবাইলে, বেশিরভাগই মোবাইল অথবা ল্যাপটপের মধ্যে যেটা ভেসে আসছে, সেখানে ওই অনেকগুলো এফেক্ট, তার সাইড এফেক্ট থাকে। একটা হচ্ছে তার পশ্চারাল যে চেঞ্জেস যেগুলো হয়ে যাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে পড়ছে, ফলে তার একটা পশ্চারাল একটা এফেক্ট তার পড়ছে, ফলে তার নানান রকমের মানে মাসকুলোস্কেলেটাল ডিজিজ বা বডি ডিজিজ, সেগুলো একটা এফেক্ট পড়ছে। আরেকটা হচ্ছে এই যে এক নাগারে সে যে এই একটা স্ক্রিনের সামনে থাকছে, একটা লাইটের সামনে থাকছে, সেটাতে কিন্তু তার কিন্তু চোখের উপরে যেমন এফেক্ট পড়বে, তার মেন্টাল কনসেন্ট্রেশনের উপরে কিন্তু একটা মারাত্মক এফেক্ট পড়বে, ব্রেনের উপরে কিন্তু একটা মারাত্মক এফেক্ট পড়বে। চিন্তা ভাবনা করছে কিন্তু আদপে সেটা হচ্ছে না, আদপে সেটা কিন্তু অনেক ক্ষতিও করে দিচ্ছে, মাঝখান থেকে অনেক ক্ষতিও করে দিচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে কখনো কখনো ব্যবহার করতে হবে না বা ব্যবহার করা যায় না, বা সেটা নয়, নিশ্চয়ই প্রয়োজনে কখনো কখনো ব্যবহার করতে হয়, কিন্তু সেটা একটা লিমিট যেন থাকে, বা আমাদের সেটা দেখা, বা সেটা আজকে দেখা যাচ্ছে সেটা না করে আমি হয়তো অন্য একটা ছবি আমি দেখলাম, বা অন্য একটা জায়গায় আমি ভার্চুয়াল লাইফে আমি চলে গেলাম, সেই জায়গাগুলো মানে একটা জীবনে রুটিন করা দরকার, যে এই টাইমটা আমি ফোন দেখে পড়বো, এই টাইমটা আমি লাইব্রেরিতে যাব। আর এতে আরেকটা জিনিস হয় কি, যেটা আমাদের আউটডোর যেসব অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কমে যায়, কারণ আমি ঘরে বসে আমি সবকিছু পেয়ে যাচ্ছি। আগে যেমন একটা বই আমাদের পড়তে হতো, অলসতাও চলে আসে। আগে যেমন একটা বই ধরুন আমার যদি বাড়িতে না থাকে, অনেকের বাড়িতে থাকতো না, সেক্ষেত্রে তাকে হয়তো লাইব্রেরি থেকে বইটা আনতে হতো, অথবা কোনো একটা বন্ধু হয়তো সেই বইটা দেবে, তার কাছে হয়তো যেতে হতো, তার বাড়িতে হয়তো যেতে হতো। আজকে সেটা যেতে হচ্ছে না, কারণ এখানে ঘরে বসে আমি সেটা সার্চ করলে আমি পেয়ে যাচ্ছি। একদমই তাই। ফলে সেটা যেমন সুবিধা একদিকে আছে, আবার অসুবিধাটা হচ্ছে এটাই
আমি কিন্তু এই সোসাইটি থেকে পুরোপুরি অ্যালুপ হয়ে যাচ্ছি, হুম, আমি একটা ভার্চুয়াল মিডিয়ার উপরে virtual। ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেটা কিন্তু আলটিমেট মারাত্মক একটা প্রবণতা আমাদের কাজ করে, মারাত্মকভাবে আমাদের মানে সোশ্যাল লাইফটাকেও এফেক্ট করে, যেটা থেকে কিন্তু ইন ফিউচার একটা ডিপ্রেশনে চলে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। সম্প্রতি আমি একটা উদাহরণ আপনাকে বলি যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যে যার বয়স খুব জোর 17 বছর, রাত 2টোর সময় সে গেম খেলে, অনলাইন গেম, এবং সেটা একজনের নয়, 3-4 জন একসঙ্গে। একদম তাহলে এই যে তরুণ প্রজন্ম রাত জেগে গেম খেলছে, আপনার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে না, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখছে বাড়িতে বসেই, তাহলে এই যে রাতের পর রাত জাগছে, তাদের একটা যে সুস্থ থাকার জন্য একটা স্বাভাবিক ঘুমের প্রয়োজন, সেটা তো যাচ্ছে না, হচ্ছে না। তাহলে এর ফলে কি সমস্যা তৈরি হবে ওই তরুণের শরীরে? এখানে এই ঘুমের ব্যাপারটা যেটা বলার, আমরা অনেকে হয়তো বিজি শিডিউলের জন্য আমরা হয়তো রাতে ঘুমাতে পারি না, এরকম অনেক কাজ ডিউটি রয়েছে, ডাক্তারদেরও সেরকম যেরকম নাইট ডিউটি থাকে, অনেক ক্ষেত্রে আমরা হয়তো ঘুমাতে পারি না। কিন্তু এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে আজকে রাতে ঘুমানোর সাবস্টিটিউট কিন্তু দিনে ঘুমানো নয়। আচ্ছা, রাতের ঘুমটা রাতেই ঘুমাতে হবে। হ্যাঁ, অনেকেই তো রাতে জেগে রাত সকাল 10টা সকাল 10টা অবধি ঘুমাচ্ছে, এইটা কিন্তু কাউন্ট করে হাতে 8 ঘন্টা ঘুমিয়ে ওইটা যাচ্ছে। ওইটা কিন্তু কখনোই সাবস্টিটিউট হয় না। ঘুমটা রাতের জন্য, আচ্ছা, অতএব মানে রাতটা রয়েছে ওই কারণে ঘুমানোর জন্য। অতএব এই সময়ে রাতের একটা পার্টিকুলার টাইমে আমি যাতে অন্তত মিনিমাম 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আমি ঘুমাতে পারি, সেটার কিন্তু ব্যবস্থা কিন্তু করতে হবে, রাখতে হবে। আদারওয়াইজ আমি দিনের বেলা যতই পড়ে পড়ে ঘুমাই না কেন, এটা কিন্তু কখনো সাবস্টিটিউট হবে না। ফলে এটা দীর্ঘদিন চলতে থাকলে তার মেন্টাল স্ট্রেস বাড়তে থাকে, একটুতেই ইরিটেশন হতে থাকে, রেগে যায়, হ্যাঁ, বিহেভিয়ারাল প্রবলেম হতে থাকে, এগুলো কিন্তু হতে আজকের দিনে আমরা সোসাইটিতে এগুলো দেখছি এত বাড়ছে। বাড়ার এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। ধৈর্য কমে যাচ্ছে, ধৈর্য ধরে শুনছে না, এটাও কিন্তু ওই কারণ, এটা কারণ হতে পারে। মানে ঘুমের ডেফিসিটটা কিন্তু এটা একটা বড় কারণ। হিংস্রতাও বেড়ে চলেছে। এটা তো একটা ইনটলারেন্স থেকেই হয়। কাউকে কিছু যখন একদম মানে টলারেটই করতে পারছে না, ছোটখাটো একটা কথা, যেটাতে হয়তো তার ধৈর্য ধরে শোনার কথা ছিল, স্বাভাবিক তখন ধৈর্য থাকে না। আর আমি সব জানি, আমি সবকিছু দেখে ফেলছি, ফলে আমি সব জানি। কিন্তু এইটা যে সবসময় তাকে যে মিলিয়ে নেওয়া, যে আরো 5 জন কি বলছে, সেই যে একটা মানে তার সহনশীলতা, সেই জায়গাগুলো নষ্ট। তার মানে আপনি বলতে চাইছেন যে ডাক্তারবাবু, যে এই মোবাইল ফোনের অ্যাডিকশন এত খারাপ যে মানুষ খুন করতেও পিছপা করবে না, মানে তাই হচ্ছে তো, বিভিন্ন জায়গায় সেরকম ঘটনা তো ঘটেও যাচ্ছে। একদমই তাই। অতএব এইটার প্রবণতা খুব খারাপ। আচ্ছা, আরেকটা যেটা আছে যে ডাক্তারবাবু, আমরাও তো বড় হয়েছি, তো সেই জেনারেশনে আমরা কলেজে পড়াকালীন অথবা এই শহরেতে আসার কারণে আমরা জানতে পেরেছি বার্গার পিৎজার কথা, যেটা খাদ্যগুণের কথা আপনি বলছিলেন, বার্গার পিৎজা। এখন তো বাচ্চারা জন্ম থেকেই বোধহয় এই বার্গার পিৎজা, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হাইব্রিডেড আপনার সবজি, আপনি যেটা বলছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্যাভ্যাস, তার সঙ্গে চলে আসছে ওই সবজি, ওই ফ্রেশ খাবার। তো এইগুলো আমাদের শরীরে কি এফেক্ট করছে? হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসটা আমাদের শরীরের অনেকগুলো ডিজিজ, যেগুলো লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ, এবং সেই ডিজিজগুলো থেকে আরও অনেক বড় বড় ডিজিজ হয়। তার মধ্যে যেমন ডায়াবেটিস রয়েছে, হাইপার টেনশন রয়েছে, ডিসলিপিডেমিয়া রয়েছে, ক্যান্সার রয়েছে, বিভিন্ন রকমের ক্যান্সার এগুলো রয়েছে। তা এইগুলো সবটাই কিন্তু এই খাদ্যাভ্যাসের থেকেই কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে কিছুটা আমাদের হাতে আছে, কিছুটা আবার আমাদের হাতেও নেই। আমাদের হাতে যেটা নেই সেটা হচ্ছে, ধরুন আজকে এমনভাবে পরিবেশটা কলুষিত হয়ে যাচ্ছে, পলিউশন হচ্ছে, বা আজকে খাবারের মধ্যে এমনভাবে নানান রকমের ফার্টিলাইজার থেকে শুরু করে, কেমিক্যালস থেকে শুরু করে, এবং ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড ফর্টিফিকেশন, এগুলো যেগুলো হচ্ছে, যেগুলো আজকে ব্যবসায়ীরা নানান রকমের তাদের মুনাফার স্বার্থে এগুলো করছে। এবং সেটা দেখেছি যে সবজি, আমি মফস্বল থেকে বেড়ে ওঠা, আমি গ্রাম থেকে বেড়ে ওঠা, তো দেখেছি যে সবজি আজকে দেখলাম ছোট, কালকে সকালে গিয়ে দেখছি সেটা বড় হয়ে গেছে। একদম, এটা একটা বিরাট রকমের তাদের মুনাফা মোটিভ, একটা বিজনেস তাদের। তারা যেন তেন প্রকারে শুধু লাভ করবে, তাতে মানুষ মরলে মরুক, বাঁচলে বাঁচুক, তাতে তাদের কিছু এসে যায় না। মানে এমন একটা দেশ আমাদের, এটা বলতে হয়তো শুনতে কারো ভাল লাগবে না, যে ইন্ডিয়াতেই হচ্ছে, এখানে এই খাবারে এত ভেজাল, একদম ওষুধে ভেজাল, এগুলো অন্য কোন কান্ট্রিতে কিন্তু এতটা দেখা যায় না, সেখানে ফ্রেশ যাচ্ছে, হ্যাঁ, আমাদের এখান থেকে যাচ্ছে কিন্তু ফ্রেশ যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এটা একটা বিরাট জায়গা কিন্তু আজকে দখল করে নিয়েছে।
ফলে আমরা আজকে যারা সচেতন তারাও চাইলেও 100% আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারবো না, হ্যাঁ, এটাও অবশ্যই, ঘটনা। অবশ্যই। আবার এটাও আরেকটা দিক আছে যে আমরা যদি কেউ সচেতন হই, হুম, সচেতনভাবে আমরা যদি চলার চেষ্টা করি, তাহলে আমরা অনেকটাই আবার মেকআপ করতে পারি। আচ্ছা, কিভাবে সেটা? যেমন ধরুন কারো হয়তো প্লেন হয়তো ঘরের খাবার, ডাল ভাত মাছ মাংস যেগুলো আমরা ঘরে খাই, খাওয়ার হয়তো সুযোগ আছে, সে দেখা গেল সেটা খাচ্ছে না, না খেয়ে সে একটা অনলাইনে অর্ডার করে দিল, বা ঘরে চলে এলো, পিৎজা চলে এলো, বা জাঙ্ক ফুড বা এই ধরনের খাবার যেগুলো আছে সেগুলো চলে এলো, বা সে বাইরে গিয়ে এটা খেয়ে নিল। এই অভ্যাসও কিন্তু আজকে প্রচুর মানুষের হচ্ছে, বিশেষত একটু আবার মিডল ক্লাস বা হাই ক্লাস যাদের অ্যাফ্লুয়েন্ট, যাদের পয়সা কড়ি আছে, ছাতার গজার মতো চারিদিকে ছাতার মতো একদম গজিয়ে গেছে রেস্টুরেন্ট, চারিদিকে সব হচ্ছে এবং হোম ডেলিভারি চলছে, এগুলো সব চলছে। ফলে এটা একটা ট্রেন্ড একটা তৈরি হয়েছে, এটাও একটা মার্কেট ইকোনমি। ফলে চারিদিকে কিন্তু এই জিনিস কিন্তু তৈরি হয়েছে। এখানে যে সমস্যাগুলো হয়, ধরুন খাবারের মধ্যে আমাদের যে পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট বা মিনারেলস, ভিটামিনস যেগুলো যে পরিমাণে থাকার কথা, যেটা আমরা আমাদের একটা ব্যালেন্স ডায়েটে ঘরের খাবারে আমরা যেটা পেতে পারি, সেটা কিন্তু ওই খাবারে পাবো না কখনো। ওই খাবারে আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট, এবং যে ফ্যাটগুলো আমাদের শরীরে ক্ষতি করে সেই ফ্যাটগুলো আমরা পাবো ট্রান্স ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা প্রচুর পরিমাণে ওটার মধ্যে পাবো। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যত রকমের হার্টের যত রকমের রোগ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যত আছে, করোনারি হার্ট ডিজিজ থেকে শুরু করে হাইপারটেনশন থেকে শুরু করে সব কিন্তু ঘটায়। ডায়াবেটিস মেলিটাস এটা থেকে কিন্তু বাড়ে। ফলে ওই ধরনের ফ্যাট পাবো প্রচুর পরিমাণে। টেস্ট করার জন্য নানান রকমের এগুলো তৈরি করে দেয়, ওরা খাবারটা তৈরি করে দেয়। প্রচুর নুন প্রচুর পরিমাণে আমরা পাবো। সুগার, যেটা ফাইন সুগার, সেটা প্রচুর পরিমাণে পাবো। ফলে এই সব যে জিনিসগুলো হচ্ছে আমাদের শরীরের এই খুব মানে বাজে বাজে রোগগুলোকে আমাদের শরীরের মধ্যে তৈরি করে, সেইগুলো কিন্তু ওই খাবারের মধ্যে রয়েছে। এছাড়াও ধরুন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে রেগুলার আমাদের কিছু ফ্রেশ লিফি ভেজিটেবল, যেগুলো শাক জাতীয় শাকসবজি ফ্রেশ সেগুলো, এবং ফ্রুটস মিনিমাম 400 গ্রাম আমাদের খাওয়া উচিত প্রতিদিন, ফ্রুটস এবং ভেজিটেবল মিলে। তা সেইটা আমরা যখন খাচ্ছি না, মানে বিশেষত বাইরের ওই খাবার খেলে তো সেটার মধ্যে তো আর নেই, ফলে আমরা খাচ্ছি না। তাহলে এবং সেখানে ফ্যাট জাতীয় খাবার আমাদের ধরুন সেখানে আমাদের যে ধরনের তেল খাওয়া খেতে পারি আমরা, ওখানে সেই ধরনের তেল নেই, ট্রান্স ফ্যাট সেখানে অনেক বেশি রয়েছে। এবং নুন আমাদের ধরুন যে পরিমাণে আমরা খেতে পারি, আমরা কতটা সারাদিনে বলে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 5 গ্রাম নুন আমাদের খেলে ভালো। এখন 5 গ্রামের জায়গায় 7 গ্রাম খেলো, 8 গ্রাম খেলো, সেটা অন্য কথা। কিন্তু কেউ যদি এখন 20 গ্রাম 30 গ্রাম নুন খায়, বা ওই খাবারের মধ্যে সেই নুন সেই পরিমাণে রয়েছে, বা অ্যাডেড সল্ট, আর বাইরে থেকে আবার পরে আবার খাবার নুন দিয়ে খাওয়া, এগুলো হচ্ছে খুব ক্ষতিকর। বা অ্যাডেড সুগার, প্রচুর পরিমাণে সুগার খেলো, যে সুগারটা হচ্ছে আমাদের শরীরে ক্ষতি করবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ওই বাইরের খাবারে অনেক বেশি, যেটা আমরা ঘরে যদি খেতাম তাহলে কিন্তু এটার এই সুযোগ ছিল আমাদের হাতে, যে আমরা আমাদের মতো করে ব্যালেন্স ডায়েটটা আমরা তৈরি করতে পারতাম। কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। ঘরে যদি আমরা বাড়ির তেলে লুচি পরোটা খাই, এটাতে কোনো অসুবিধা নেই, টেস্ট বদলানোর জন্য মাঝে মধ্যে হয়তো খাওয়া যেতে পারে। অবশ্যই, কারণ ওখানে যে তেল ব্যবহার করছে সেখানে কিন্তু আমাদের এই ট্রান্স ফ্যাটটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে, ফলে সেখানে কিন্তু অনেক ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। এবং এটার থেকে যেটা আমি বললাম যে হার্টের ডিজিজ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে নানান রকমের ক্যান্সার, আমাদের কোলনিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এগুলো সব কিন্তু বাইরের খাবার দায়ী। তারপরে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু এটার জন্য দায়ী। ওভারিয়ান ক্যান্সার, যেটা আজকে মানে পিসিওএস যেটাকে বলছি আমরা, যেটাকে বলছি, সেটা তো মেনলি বাইরের খাবার, তার থেকে ওবেসিটি, এবং তার থেকে হচ্ছে পিসিওএস। তাহলে এটা তো হচ্ছে এখন ঘরে ঘরে হচ্ছে। তাহলে এই যে মানে এই যে আমরা আমাদের খাদ্যাভ্যাসটাকে আমাদের ওইভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওইভাবে যে আমাদের চলছে, তার একটা ফল, তার পরিণতিতে আজকে এই জায়গায় আমাদের আসে।
আচ্ছা, আমরা যে ওই ফ্রেশ চালের কথা যেটা বলছিলেন, একদম সরু চাল, দেখতেও সুন্দর লাগবে, আমরা বাজার থেকে নিয়ে আসছি। আমরা ওই ঢেকি ছাটা চাল আর ওই যে মোটা চাল, যেটা মোটা চালের ভাত বলতো, সেটা আমরা সবাই অ্যাভয়েড করি। এটা কতটা ক্ষতিকর? হ্যাঁ, এটা অবশ্যই মানে আমরা ঢেকি ছাটা চালটা যদি আমরা পেতে পারি তাহলে অবশ্যই সেটা ভালো রিফাইন্ড চালের থেকে, কিন্তু সেটা সবসময় পাওয়াটাও খুব কঠিন, পাওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা রিফাইন্ড চালও যদি খাই, আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটাও আমাদের কিন্তু সেটা মেজারমেন্ট রয়েছে আমাদের, তার মধ্যেই আমাদের খাওয়া উচিত। সেই তার থেকে খুব বেশি পরিমাণ আমরা দেখলাম আমাদের টোটাল খাবারের মধ্যে ম্যাক্সিমামটা আমরা কার্বোহাইড্রেটই খেলাম, সেটাতে কিন্তু আমাদের কাজ হবে না। আমাদের প্রোটিনটা যেমন দরকার, আমাদের ধরুন 30% আমাদের যা খাচ্ছি তার 30% আমাদের প্রোটিন জাতীয় খাবার আমাদের দরকার রয়েছে, 20 to 30% প্রোটিন জাতীয় খাবার আমাদের খেতে হবে। এবং সেই প্রোটিনটা আমাদের, যেমন আমরা বাঙালিরা মাছ খাই, মাছ খাওয়াটা খুব ভালো, মাছ, চিকেন এগুলো আমরা খেতে পারি। কিন্তু আমরা যদি কেউ এখন মাটন যদি আমরা সবসময় খাই, রেড মিট, যতগুলো ধরনের রেড মিট আছে, আমরা যদি রেগুলার বেসিসে রেড মিট খেতে থাকি বা এই যে টোটাল প্রোটিনটা যদি রেড মিট থেকে আমরা মানে পাওয়ার চেষ্টা করি, তাহলে ক্ষতিটা তখন হবে। অনেকেই তো বলেন যে আমার ছেলে বা মেয়ে মাংস ভাতটা খুব ভালোবাসে, দিলে সব খেয়ে ফেলবে। এক্ষেত্রে তাদেরকে রেগুলার বেসিসে চিকেন খেতে পারে, কিন্তু রেগুলার বেসিসে মাটন খাওয়ানো যাবে, সেটা অকেশনালি এবং খুব কম পরিমাণে, খুব বেশি পরিমাণেও নয়, অকেশনালি হয়তো সপ্তাহে হয়তো একদিন খেলো, কম পরিমাণে খেতে পারে। মানুষ খাবার একদম সবকিছু বর্জন করে দেবে সেটার দরকার নেই, কিন্তু সেটা যদি একটা লিমিট থাকে এবং একটা নির্দিষ্ট দিন বাদে খায় তাহলে তার ঠিক আছে, কিন্তু খাওয়াটা একটা রুটিন করতে হবে। কোথায় প্রোটিন, কোথায় ফ্যাট সেটা ব্যালেন্স রাখতে হবে। এবং আজকে এই যে আমি প্রোটিন বেশি খাবো বলে আমি রেড মিট বেশি খেলাম, সেটাও কিন্তু হবে না, সেটা করা যাবে না। রেড মিট থেকে আমি হয়তো একদিন আমার টেস্ট ফেরানোর জন্য আমি একদিন হয়তো খেলাম, মাসে হয়তো একদিন খেলাম, কি মাসে 2 দিন খেলাম, তাতে অসুবিধা হবে না। কিন্তু আমি যদি এখন রোজ প্রোটিন খাবো বলে আমি যদি রোজ রেড মিট খেতে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতি করবে। আর একটা হচ্ছে ডাক্তারবাবু, মেয়েদের যে সমস্যা, যেটা আমিও বুঝতে পারছি, আমি অ্যাজ আ ওয়ার্কিং লেডি, আমার বাড়িতে সন্তান আছে, তো এই যে মেয়েদের এই বাইরের জগতের সফল, তার সঙ্গে সংসার, তার সঙ্গে সন্তান, এই সব কিছু কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে। সেক্ষেত্রে অফিসের একটা চাপ থাকে, সেই চাপও সামলাতে হচ্ছে, তো মেজাজ কিন্তু সবসময় খিটখিটে থাকছে। মানে শান্তি আনার জন্য বাইরে গিয়ে অশান্তিটাকে আমরা বেশিরভাগটা ডেকে আনছি। এটা থেকে মেয়েদের যে শরীরে কি কি সমস্যা তৈরি হচ্ছে? একদম, এইটা আজকে এই যে স্ট্রেস ফ্যাক্টরটা, এটা শুধু মেয়েদের তো বটেই, এটা ছেলেদেরও হচ্ছে, সব বয়সের মানুষের কিন্তু হচ্ছে, খুব সাংঘাতিক রকমের, খুব সাংঘাতিক একটা জায়গা কিন্তু চলে এসে। এবং এইটা হয় কি, একটা মানুষের কাজের কিন্তু একটা লিমিট আছে, টাইমের কিন্তু একটা লিমিট আছে। এই যে 8 ঘন্টা কাজের যে দাবি উঠেছিল বা এত সংঘর্ষ, এত রেভলিউশন হয়েছে, এটা এমনি না, মানুষের কিন্তু 8 ঘন্টার বেশি কাজের ক্যাপাসিটি নেই। আচ্ছা, এবার আমাদের কাজের নেচারটা কিরকম হয়েছে, সবারই, ছেলে মেয়ে সবারই, আজকে 12 ঘন্টার নিচে কারো কাজ নেই। যে যেখানে কাজ করছি আমরা মিনিমাম 12 ঘন্টা কাজ, কি 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টাও কাজ আছে। তাহলে এই যে কাজের টাইম যত আমাদের বাড়ছে, তত আমাদের কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়ছে, স্ট্রেস হচ্ছে, এবং আমাদের রেস্ট অনেক কমে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, কাজের জায়গাগুলো প্রচণ্ড আনরেস্ট হয়ে গেছে, এবং কাজের জায়গাগুলো প্রচণ্ড মানে একটা কলহ, মানে পরিবেশটাও অনেক কলুষিত হচ্ছে। আগে একটা কাজের জায়গায় যেমন প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা ভালো হেলদি রিলেশনশিপ, সেটাও আজকে নেই, ফলে সেটাও একটা স্ট্রেস ফ্যাক্টর তৈরি করে। বাংলায় একটা কথা আছে, কাঠিবাজি, সেটা চলছে। আবার আরেকটা হচ্ছে, আজকে আমার এই মুহূর্তে কাজ আছে, কালকে আমার কাজটা নাও থাকতে পারে। একদম, ম্যাক্সিমাম 95% লোকের ক্ষেত্রে কাজের নেচারটা আজকে এরকম জায়গায় চলে গেছে যে আমি আজকে এখানে আছি, কালকে আমি এখানে নাও থাকতে পারি, আমি অন্য জায়গায় চলে যেতে হবে। একটা টার্গেট দেওয়া থাকে যে এই কাজ তোমাকে এই সময় তুলে দিতে হবে। ফলে আলটিমেট হচ্ছে কি, যে তাদের উপরে যে চাপটা পড়ছে, এটা সাংঘাতিক স্ট্রেস কাজ করছে। এটাও কিন্তু একটা এই লাইফস্টাইল ডিজিজ, একটা সাংঘাতিক রকমের লাইফস্টাইল ডিজিজ। তাহলে এই লাইফস্টাইল ডিজিজ এটা যদি চলতে থাকে, একটা সময় তার ডিপ্রেশন তৈরি হবে, এবং সে ডিপ্রেশনে ভুগবে, এবং আলটিমেটলি কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবং অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। অতএব এই লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজের মধ্যে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।
এছাড়াও আরও কিছু কিছু সামাজিক জায়গা রয়েছে, আমরা যারা কাজ করছি কাজের বাইরেও, মানে যারা ওয়ার্কিং লেডি নয় বা ওয়ার্কিং ম্যান নয়, তাদের ক্ষেত্রেও ইন সোসাইটিতে আমরা যারা বসবাস করি তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটাল সোসাইটি এখন আনরেস্ট। ফলে সেখানে নানান রকমের ঝামেলার মধ্যে তাকে পড়তে হচ্ছে, নানান রকমের একটা রিস্কের মধ্যে তাকে কাটাতে হচ্ছে, ফলে সেটাও কিন্তু তার উপর একটা স্ট্রেস কাজ করছে। এই নানান রকমের ঘটনা ঘটছে। এই যে এখন একটা ধরুন SIR নিয়ে একটা বিরাট রকমের চললো এবং প্রচুর মানুষ সুইসাইড করলো, এটাও কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। এই আজকে ধরুন একটা ওয়েপন্স, একটা যুদ্ধ সারা গোটা বিশ্ব জুড়ে এখন প্রায় যুদ্ধের পরিবেশ, গ্যাস হেসেলে আগুন লেগে গেছে, এবং এই যুদ্ধের পরিবেশ মানে কি, এটা ধরুন কোনো ওয়েপন্স একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, মিসাইল হচ্ছে, যেটা সে সরাসরি না দেখলেও সে হয়তো টিভিতে দেখছে, সেটা কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে, সেটাও কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। ফলে সোসাইটিতে আজকে যে ধরনের ঘটনাক্রম সবসময় ঘটছে সেগুলোও কিন্তু মানুষের স্ট্রেস ফ্যাক্টরটাকে ভীষণভাবে বাড়াচ্ছে, এবং সেটা থেকে কিন্তু আলটিমেট ডিপ্রেশন, এবং সেটা থেকে কিন্তু আলটিমেট তার নানান রকমের মেন্টাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, কিন্তু একটা লাইফস্টাইল মডিফিকেশন আমাদের যে ডিজিজগুলো রয়েছে তার মধ্যে একটা বড় কারণ কিন্তু এটা। অতএব এইটাকেও কিন্তু আমাদের কাউন্টে রাখতে হবে। তারপরে ধরুন এনভায়রনমেন্টাল পলিউশনের ফলে আমাদের যে লাং ক্যান্সার প্রচুর পরিমাণে বাড়ছে, আমাদের প্রস্টেট ক্যান্সার বাড়ছে, আমাদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, এগুলো সবটাই কিন্তু এই পলিউশনের জন্য হচ্ছে। তাহলে এই পলিউশনটা আমাদের কিভাবে বাড়ছে, ধরুন আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সব জায়গাগুলো রয়েছে, যেখানে ধরুন আজকে যে পরিমাণে পলিউশন হওয়ার কথা, পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সার্টিফিকেশন, সেগুলোতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট কারো নেই, কারো হয়তো থেকেও হয়তো সেভাবে সার্টিফিকেট হচ্ছে, পলিউশনের মধ্যে পলিউশন হয়ে যাচ্ছে। ফলে এই পলিউশনগুলো আমাদের এই লাং ক্যান্সারটাকে বাড়াচ্ছে। এখন আমাদের যে লাইফস্টাইল যে ডিজিজগুলো রয়েছে তার মধ্যে লাং ক্যান্সার তো অন্যতম কারণ, ক্রনিক পালমোনারি ডিজিজ অন্যতম কারণ। এই আমাদের টোটাল যা ডেথ হচ্ছে, মানে লাং ক্যান্সারে মানে টোটাল যে ক্যান্সারে যা ডেথ হচ্ছে, মানে পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মোকিং একটা বড় ফ্যাক্টর। স্মোকিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোবাকো ইউজের ক্ষেত্রে তার লাং ক্যান্সার প্রায় 70%-এর উপরে লাং ক্যান্সার হচ্ছে টোবাকো ইউজের জন্য হচ্ছে। এরকম প্রচুর, অ্যালকোহল আজকে এত অ্যাভেলেবিলিটি, আজকে দু পা যেতে না পাড়ার মোড়ে অ্যালকোহল, মানে উৎসব, কোন আনন্দ উৎসব হোক বা কোনো দুঃখের উৎসব, সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু আজকে অ্যালকোহল চলছে। তাহলে অ্যালকোহলের এত অ্যাভেলেবিলিটি, তার মধ্যে কোনো লেজিসলেশন নেই, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। আমার অনেক পুরুষ বন্ধুর মুখে বলতে শুনেছি যে এই মানে সিগারেট খাওয়া বা এই সব অ্যালকোহল সেবন, এইগুলো হচ্ছে নাকি তাদের কিছু টাইম ওই স্ট্রেসটাকে কমায়। এটা কি আদৌ মনে হয় আপনার? এটা একদমই হতে পারে না, কারণ কখনো স্মোকিং কখনো স্ট্রেস কমাতে পারে না, বরং তো স্মোকিং করতে করতে তার স্ট্রেস ফ্যাক্টরগুলো আরো বাড়ে, একটা সময় তার স্ট্রেস আরো বাড়তে থাকে। ফলে এটা একটা মানে মিথ্যা একটা মিথ, একটা এটা কখনো হতে পারে না। বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়াটা হচ্ছে, এটা হচ্ছে একদমই হচ্ছে বিপদ। ফলে এইগুলোর উপর যদি আজকে কোনো মানে রেস্ট্রিকশন না আসে, এত অ্যাভেলেবিলিটি যদি হয়ে যায়, তাহলে এই লাইফস্টাইল যেসব ডিজিজগুলো রয়েছে, এই যে লাং ক্যান্সারের কথা বললাম, অ্যালকোহল খাওয়ার জন্য যেসব ক্যান্সারগুলো হয়, ধরুন কোলোরেক্টাল ক্যান্সার, স্টোমাক ক্যান্সার থেকে শুরু করে তার যে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, এই যে যেগুলো ডিজিজগুলো হয়, সেই সব ডিজিজগুলো তো আটকানো যাবে না, সেই ক্যান্সারগুলো তো আটকানো যাবে না। তাহলে তার জন্য তো আমার এর উপরে রেস্ট্রিকশন দরকার আছে, যাতে এত অ্যাভেলেবল না হয়, বা তার কিছু আইন কানুন কিছু তৈরি করে। যেমন ধরুন পাবলিক প্লেসে স্মোকিংটাকে প্রহিবিটেড করা হয়েছিল, যেটা পুলিশ অনেক জায়গায় ধরতো, এখনো ধরে, এখন সেটা ধরছে না। তাহলে যখন ধরতো তখন কিন্তু একটু কমেও ছিল। তাহলে যদি সেটা ধরে বা রেস্ট্রিকশন খানিকটা করা হয়, লেজিসলেশন আনা হয়, তাহলে সেটা কমানো যায়। আপনি বলতে চাইছেন যে আমরা ধরুন হাঁটছি, সামনের একজন স্মোক করছে, তার ধোঁয়াটা তো আমার শরীরে যাচ্ছে, আমি তো স্মোক করছি না, আমি স্মোক করছি না, কিন্তু প্যাসিভ স্মোকার, এই প্যাসিভ স্মোকারেরও কিন্তু ওই একই রকম পরিণতি ঘটবে, একই এফেক্ট কিন্তু তার। মানে আমাদের উচিত হবে যে আমার সামনের জন যদি কেউ ধোঁয়া ছাড়ে তাকে বারণ করা কঠোরভাবে, আমার জন্য, নিজের জন্য বটে, সোসাইটির জন্য বটে, আমাকে কিন্তু তাকে বারণ করা দরকার আছে। অতএব সবাই দায়িত্ব সবাইকে নিতে হবে, যাতে আমাদের ওটাই যে স্মোক এখনো শুরু করেনি তাকে উচিত হচ্ছে কোনোদিন যাতে স্মোক শুরু না করে, সেটা তাকে দেখা শুরু থেকে। আবার যে শুরু করেছে সে যাতে রেগুলার কমাতে পারে সেটা দেখা। এই জিনিসগুলো যদি করতে পারে
তাহলেই একমাত্র কিন্তু আমরা এইসব এগুলো থেকে হ্যাবিটগুলো থেকে আমরা বাঁচতে পারবো, এবং এই হ্যাবিটজনিত কারণে যেসব ডিজিজগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আরেকটা বলছিলেন যে টার্গেট পূরণের কথা বলছিলেন, এই টার্গেট পূরণ জব কিন্তু এখন মানে হামেশাই সবারই টার্গেট job পূরণ প্রায় তাই। করতে হয়। তো সেই জায়গায় অনেকেই দেখা যাচ্ছে এই টার্গেট পূরণের কারণে ঘুমের মধ্যেও অনেক সময় টার্গেট পূরণের কথাই কিন্তু একদম, ভাবছে। একদম একদম। তা এতে কিন্তু জীবনে আসে, এটা কি প্যানিক অ্যাটাক হতে পারে? এটা প্যানিক অ্যাটাকও হতে পারে। এটা সাংঘাতিক একটা পরিণতিতে মানুষকে নিয়ে যাচ্ছে। এই যে আজকে সোসাইটি বলে কিছু নেই, মানে আজকে মানুষের যে সম্পর্কের জায়গাগুলো ছিল, প্রথমত সে সময়ই পাচ্ছে না। সে যে একটা পাড়ায় গিয়ে মিশবে, মেলামেশা করবে বা একটু আড্ডা মারবে, কোনো অনুষ্ঠানে যোগ দেবে, সেটারও কোনো ছুটি নেই। বা গেলেও হয়তো কোনো ক্রমে গিয়ে সেখানে অনুষ্ঠানটা রক্ষা করে কোনো ক্রমে সে আবার ফিরে চলে আসবে, মন খুলে সেটা আমরা ভুলে যাচ্ছি, সেটা ভুলে এই টার্গেট পূরণের টার্গেটের জন্য, টার্গেটের জন্য একদম। অতএব সেই আজকে মানে পরিবেশটা আজকে তৈরি করা হয়েছে বা মানুষকে সেই দিকে ঠেলে দেওয়া হয়েছে। অতএব এইটা একটা মারাত্মক প্রবণতা, যেটা কিন্তু আজকে আমাদেরকে এই জায়গায় কিন্তু ঠেলে দিচ্ছে, এবং যেটা লাইফস্টাইল ডিজিজ কিন্তু ভীষণভাবে বাড়াচ্ছে। এবং এই যেটা থেকে আমি বললাম যে মোর দ্যান 60% ডেথ হচ্ছে এখন এই লাইফস্টাইল ডিজিজের জন্য, নন কমিউনিকেবল ডিজিজের জন্যই হচ্ছে। আমাদের টোটাল যা মারা যাচ্ছে, মানুষ যাতে মারা যায়, তার কিন্তু মোর দ্যান 60% হচ্ছে এইসব নন কমিউনিকেবল ডিজিজের জন্য। তার মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মধ্যে ধরুন স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এগুলো কিন্তু বড় কিলার ডিজিজ। ফলে এইগুলো তো এই সোসাইটির এই যেগুলো বললাম, এইটার মাধ্যমে আরো অনেক বেশি বাড়ছে। তার মানে সুস্থ থাকতে গেলে আমাদের একটা গুড হ্যাবিট তৈরি করতে হবে, একদম, এবং তরুণ প্রজন্মকে প্রথম থেকে শেখাতে হবে বলছেন। একদম শেখাতে হবে। এই গুড হ্যাবিটগুলোর মধ্যে যেটা রয়েছে, একটা হচ্ছে আমরা যদি একদম প্রথম থেকে আসি যে কি কি কারণে এই ডিজিজগুলো হলো, আচ্ছা, তাহলে সেইগুলোকে আটকানোর জন্য এবার আমাকে কি কি করতে হবে। তার মধ্যে আমি যেটা বললাম যে ফুড হ্যাবিটটা একটা বড় জিনিস। তাহলে ফুড হ্যাবিটের মধ্যে আমাকে একটা ব্যালেন্স ডায়েট, যেটা যদি সপ্তাহে 7 দিন ধরেন, হ্যাঁ, তাহলে 7 দিনের মধ্যে আমার মানে আমি বাড়িতেই যদি খাবারটা খাই, তৈরি করে খাই, সেটা হচ্ছে সবথেকে সেটাকে আমি প্রেফার করব। সেখানে আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একটা ব্যালেন্স থাকবে। প্রতিদিনই খাবারে আমার কিছু ফ্রুটস, ফল জাতীয় খাবার, কিছু ভেজিটেবলস এটা থাকবে। প্রোটিন রেগুলার বেসিসে 20% অন্তত প্রোটিন থাকবে। প্রোটিনটা থাকবে, ডিম হতে পারে, মাংস হতে পারে, মাছ হতে পারে। মাছটা প্রেফারেবল। মাছের এটা আমাদের প্রোটিনটা ভালো প্রোটিন। সয়াবিনও খাওয়া যেতে পারে। এখন অ্যানিমেল প্রোটিন আর ভেজিটেবল প্রোটিন, দু রকমের প্রোটিন থাকে। তো ভেজিটেবল প্রোটিনের মধ্যে সয়াবিন খুবই গুরুত্বপূর্ণ, ডাল এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খাওয়া যেতে পারে, আমরা খাই। তাহলে এইভাবে যদি আমরা ব্যালেন্স করি খাবারটা, সেটা হচ্ছে সব থেকে আমার ভালো। সেটা আমার ফুড হ্যাবিটটা সবার আগে দরকার। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাজে অভ্যাসের কথা বললাম, সিগারেট স্মোকিং বা টোবাকো চিউইং বা টোবাকো জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সেগুলোকে অ্যাভয়েড করা। অ্যালকোহল, এগুলোকে অ্যাভয়েড করা, এবং খাবারে যে এক্সট্রা সল্ট অ্যাভয়েড করা, এক্সট্রা সুগার পাতে অনেক সময় অনেকে দেখেছি নুন নিয়ে খায়, আবার অনেকে আবার এটাও করে ডাক্তারবাবু, যে দেখেছি যে নুনটাকে ওই কড়াইয়ে টেলে আবার সেটাকে ইউজ করে। সেটা কি না, একদমই ওটা একদমই এক্সট্রা নুন কখনোই কোনোভাবেই ব্যবহার করা যায় না। কোনো এক্সট্রা নুন নয়, নুন নয়, সেটা সন্দক লবণ বা যে কোনো নুনই, কোনো নুন এক্সট্রা নয়। আচ্ছা, তা এইগুলো যদি আমরা মানে মেনে চলি, বা বাইরের যেসব অ্যাডাল্টেটেড ফুড বা যে জাঙ্ক ফুড, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, হ্যাঁ এখন মাসে হয়তো একদিন একটু খেয়ে ফেলে একটা বাচ্চা, সে খা, তাতে অসুবিধা নেই, কিন্তু রেগুলার বেসিসে এটা যেন না হয়, এই হ্যাবিটটা যেন না থাকে। টিফিনেও অনেকে দেখেছি কেক, বিভিন্ন ধরনের কুকিজ, ঠিকই, এগুলোকে যত অ্যাভয়েড করা যাবে, কুকিজ বা চিপস বা এই জাতীয় জিনিস যেতে এক্সট্রা সল্ট থাকে, বাড়িতেই করে দিতে হবে। এটা বাড়িতে যে ধরনের খাবার বানানো যায়, সে ধরনের খাবারগুলো বানিয়ে সেটা দিলে সেটা বেটার। তাহলে একটা হচ্ছে ফুড হ্যাবিট, বাজে জিনিসগুলোকে অ্যাভয়েড করা, অ্যালকোহল, স্মোকিং, এগুলোকে অ্যাভয়েড করা। আর থার্ড হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমাদের এই লাইফস্টাইল ডিজিজের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আমাদের এখন জব প্যাটার্নটা কি হয়েছে, জব প্যাটার্নটা বেশিরভাগ জব হচ্ছে আমাদের কিন্তু কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা নেই। একটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেটা তো একটা পার্ট। আচ্ছা, আবার একটা হচ্ছে আমাদের জবের মধ্যে, আমাদের কাজের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস থাকে, যে অ্যাক্টিভিটিসটা কিন্তু আমাদের খানিকটা শরীরচর্চা হয়। আচ্ছা,
কিন্তু আমরা যেসব জবগুলো এখানে অফিসে বসে করি সেই জবগুলোর মধ্যে সেই সুযোগটা থাকে না। যারা মাঠে ঘাটে কাজ করে তাদের সেই সুযোগটা আছে, একদম যে অনেক হাড় ভালো, ভাঙা খাটুনি যেটা হাড় বলে। ভাঙা খাটুনি যেটাকে বলে, বা ঘরের কাজ যারা করছে বা ঠেলা টালছে বা বাইরে কাজ করছে, তাদের কিন্তু সেই সুযোগটা আছে, সেটা ভালো। কিন্তু যারা অফিসে কাজ করছে, ইনডোর ওয়ার্ক যারা করছে, আচ্ছা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের এটা খেয়াল রাখতে হবে, অন্তত তারা সপ্তাহে মিনিমাম 5 দিন, 7 দিন হলে আরো ভালো, মিনিমাম 5 দিন তারা যেন একটা হাঁটা এবং এক্সারসাইজ করা, অন্তত 45 মিনিটস এক্সারসাইজ করা, হাঁটা, এগুলো যেন করে। এগুলো করতেই হবে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা এটা কিন্তু বাড়াতে হবে। আর অনেকে হয়তো বলবেন যে আমি তো বাজারে যাই, বাজারে যাই, অফিস যাওয়ার আগে, হ্যাঁ, শুধু সেটুকু দিয়ে সবটা, সেটা হ্যাঁ, enough নয়। বাজারটা হয়তো আমি ইনক্লুড করলাম, কিন্তু বাজার এবং আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড ওয়াক সবটা মিলিয়ে তাহলে সেটা বাজারের টাইমটাকে যদি ধরি, সেটা হয়তো 1 ঘন্টার বেশি আমাকে করতে হবে। তারপরে রাস্তার মোড়ে মোড়ে এখন রাস্তাতে সারাক্ষণ টোটো টোটো অ্যাভেলেবেল, অতএব বাজার করতে যাচ্ছি টোটো চেপে, হাঁটার কোনো স্কোপ নেই। ফলে এইটা কিন্তু আমাদের ফিজিক্যাল আচ্ছা, অ্যাক্টিভিটিসের উপর হাঁটবেন যে বলছেন, হাঁটার জন্য তো ফুটপাতও নেই, হাঁটার জন্য ফুটপাতও নেই, পার্কগুলো চলে গেছে, মাঠগুলো নেই। তাহলে সকালে ঘুমের অভ্যাসটা, মানে সকাল সকাল উঠতে হবে, একটু সকাল সকাল উঠতে হবে, উঠে মাঠে যেতে হবে। এটা একটা। আবার সকালে অভ্যাসের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আবার রেস্ট্রিকশন থাকে। যাদের অলরেডি খুব হাইপার টেনশন আছে বা করোনারি হার্ট ডিজিজ আছে, তাদের খুব ভোরে উঠে হাঁটার দরকার নেই। আচ্ছা, তারা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হাঁটলেও হবে। যে কোনো একটা সময় তারা কিন্তু হাঁটতে পারে, বেছে নেবে। যারা এই ধরনের খুব মানে সিভিয়ার কোনো ডিজিজ নেই, মানে সিভিয়ার হাইপার টেনশন নেই, মানে আনকন্ট্রোলড হাইপার টেনশন বা আনকন্ট্রোলড ডায়াবেটিস বা আনকন্ট্রোলড তার করোনারি হার্ট ডিজিজ, এইগুলো যাদের নেই, তারা সকালেই হাঁটতে পারে, যে কোনো সময় তারা হাঁটতে পারে, তাদের অসুবিধা নেই। কিন্তু যাদের এইসব বড় ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এগুলোকে আবার একটু রেস্ট্রিকশনের ব্যাপার আছে। কখন তারা হাঁটবে বা কতটা হাঁটবে বা কী ধরনের এক্সারসাইজ করবে, কী ধরনের অ্যাক্টিভিটিস করবে, তাদের ক্ষেত্রে একটু আলাদা। আমি ছেড়ে দিলাম, কিন্তু নর্মাল মানুষের কথা বলছি। নর্মাল মানুষরা সকালে হাঁটবে, এক্সারসাইজ করবে, এটাও তাকে কিন্তু করতে হবে। এটা একটা বড় কাজ। এটা যদি করা যায় তাহলে কিন্তু তার অনেকগুলো ডিজিজ কমে। আবার যার ওবেসিটি আছে, আচ্ছা, তার ক্ষেত্রে তো ওই 45 মিনিটস এনাফ নয়, বা তার ক্ষেত্রে হালকা এক্সারসাইজ এনাফ নয়। তার ক্ষেত্রে আবার কিন্তু ভিগোরাস এক্সারসাইজ, তার ক্ষেত্রে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টাও তাকে করতে হতে পারে। অতএব সেটা ডিপেন্ড করছে তার উপরে, কতটা সে কীরকম ওবেসিটি আছে সেটার উপর কিন্তু নির্ভর করছে। অতএব এগুলো দেখে তাকে সেভাবে অ্যাডভাইস করা বা সেভাবে তাকে চলতে হবে আর কি। এইটা একটা বড় কাজ। আর চতুর্থত কাজ হচ্ছে, আমরা এই ইনডোর নিশ্চয়ই আমরা গেম বা ইনডোরের কাজ আমরা নিশ্চয়ই আমরা করছি, এটা ঠিক, কিন্তু তার মধ্যেও আমাদের পরিবেশটাকে কতটা আমরা হেলদি রাখতে পারি, সম্পর্কটা কতটা ভালো রাখতে পারি, সবার সাথে সবার মেলামেশা, কথাবার্তা বলা, আর একটু হাসি, এই গল্প করা, এই যে সময়টা খানিকটা যদি বের করে আমরা যদি করতে পারি, একটা হেলদি একটা এনভায়রনমেন্ট, এইটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক রোগের হাত থেকে কিন্তু আমরা বাঁচব। আচ্ছা, আর যেটা পঞ্চমত যেটা বললাম, যে আমাদের যে মোবাইল বা এই ধরনের ভার্চুয়াল মিডিয়ার দ্বারা যে অ্যাডিকশন, সেটাকে ত্যাগ করা। নিজেকে নিজের মেন্টর হতে হবে, নিজেকে নিজের মেন্টর হতে হবে, এবং প্রত্যেকের মেন্টর হতে হবে। আমার পাশে যাকে আমি দেখছি তাকে আমি হয়তো বললাম, বা সেও হয়তো আমাকে দেখে বললো। এই যে জায়গাগুলো একটা সময় তো ছিল আমাদের সোসাইটির, হ্যাঁ, পাড়ার কাকু, সেই আমাদের গার্জিয়ান ছিল। কিন্তু কেউ কাউকে মানে না, কেউ কাউকে মানে না। আবার কেউ যদি করতে যায়, আবার দেখা যাবে তার উপরে আবার অন্যরকম রেগে যাবে, আমি দেখবো, তার উপর দেখা যাবে অন্যরকম ব্যাপার। স্কুলের টিচার বলেই তাকে ধরে মাধ্যম হয়ে যাচ্ছে, মানে অন্যরকম জায়গায় পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, বদলে গেছে একদম। এইটাকে কিন্তু আবার বদলাতে হবে, আমাদের জন্য, নিজেদের জন্য, এবং আমাদের হেলদি লাইফ, যেটা আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম, যে ওষুধ না খেয়েও কি বাঁচা যায়, তাহলে এই লাইফস্টাইলটা যদি আমরা এইভাবে যদি পাল্টাতে পারি, সমাজটাকে যদি এইভাবে পাল্টাতে পারি, তাহলে আমরা ওষুধ শুরু না করেও আমরা বাঁচতে পারবো। ওষুধ আমাদের হয়তো খেতেই হবে না, আমরা বাঁচতে পারবো, কোনো অসুবিধা নেই, সুস্থভাবেই বাঁচতে পারবো। আবার যদি কারো একটা ওষুধ খেতেও হয়, দেখা গেল যে আমি লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমার হয়তো একটা ওষুধও তখন খেতে হচ্ছে না, ভবিষ্যতে আমি ছেড়েও দিতে পারবো। বা 10টা ওষুধ খেতে হচ্ছিল, এখন হয়তো 5টা ওষুধ খেতে হচ্ছে। তাহলে আমি লাইফস্টাইলটাকে যদি সেভাবে মডিফাই, আমরা পারি আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে। এই যে একটা হেলদি একটা এনভায়রনমেন্ট যদি সবাই মিলে আমরা তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু
আমরা সুস্থভাবেই বাঁচতে পারবো। এখন দেখবেন ডাক্তারবাবু, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, তো আরেকটা যেটা প্রশ্ন সবার থাকে যে রোগ বলতে কোনো রোগ নেই, কিন্তু বদহজম আছে, অ্যাসিডিটি হচ্ছে, এটা কি রোগ? বদহজম, অ্যাসিডিটি, হ্যাঁ এটা এক ধরনের রোগ তো বটেই, ইনডাইজেশন তো বটেই একটা, বা হাইপার অ্যাসিডিটি। এটা যেটা আমরা প্রথমেই যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এখন আমাদের ফুডটা এতটাই বেশি পলিউটেড হয়ে গেছে, ফুডটা অ্যাডাল্টেটেড ফুড বা ফর্টিফাইড ফুড, যেটা ফলে ফলে সেটা আমাদের যে ইনডাইজেশন সিস্টেম যেটা রয়েছে সেটা তো একটা ন্যাচারাল, সে যেভাবে নিতে পারে আমাদের ফুডটা সেভাবে তৈরি হচ্ছে না, বা তার সাথে এমন কিছু জিনিস মেশানো রয়েছে, মেটাল হোক বা পয়জন হোক, এমনভাবে মেশানো আছে যেটা কিন্তু সে টলারেট করতে তার মানে পারছে না। বাজারে কি আমরা ভালো বেগুন নয় কানা বেগুনটা পারলে কিনে নেবো একদম, বা এই জায়গাগুলো খানিকটা রেস্ট্রিক্ট করা, এবং এটা আমাদের সামাজিকভাবে একটু সচেতন হওয়া, যাতে এই ব্যবসা যারা করছে সেটাও যাতে বন্ধ করার ক্ষেত্রেও আমরা যাতে একটু আওয়াজটা তুলতে পারি, আমাদের নিজেদের পরিবেশটাকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য এই আওয়াজটাও আমাদের তুলতে হবে। আর যদি আপনাকে বলি যে একটা ছোট্ট কিছু টিপস দিন সুস্থ থাকার জন্য। একদমই আমাদের এই যে কথাগুলো বললাম এটাই মেইন জায়গা, যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ব্যক্তিগত জীবনের যে অভ্যাস, একটু খোলামেলা পরিবেশ আমাদের নিজেদের মধ্যে তৈরি করা, হেলদি পরিবেশ তৈরি করা, এই জায়গাগুলো আমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। স্ট্রেসটাকে যতটা পারো কমানোর দিকে আমাদের যেতে হবে, এইটা করলেই কিন্তু আমরা হেলদি থাকতে পারবো। চিন্তামুক্তি আমাদের দরকার, একদম একদম, স্ট্রেসটা যেন না থাকে, দুশ্চিন্তা যেন না, মানসিক শান্তি, মানে আপনি যে কাজটা করবেন সেটা মানসিকভাবে আপনি শান্তি পাবেন, শান্তি পাবেন, সেইভাবেই আমাদের করতে হবে, এবং আমাদের যাতে মানে কোনো স্ট্রেস না হয়। চাহিদাটা আমাদের বেশি হয়ে গেছে, একদম, অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধি আছে, একদম, তার সঙ্গে আমাদের চাহিদাটা বেড়ে গেছে, একদম একদম, সেটাই, সেই জায়গাটাও আমাদের একটু দেখা, যে আমার কোনটা একদম নেসেসিটি আর কোনটা আমার আজকে না হলেও আমার চলতো, অথচ সেটা আমাকে আজকে এসে আমার ঘাড়ে চাপছে, বা আমি সেটাই এখন চাই আমার। এই জায়গাটাও কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক কোনটা হলে আমার এই মুহূর্তে চলে, কোনটা মানে না হলে আমার চলে না, সেই জায়গাটাও কিন্তু আমাকে। আরেকটা ওই হয় না, মোবাইলে আমরা সারাক্ষণ যে ও কত ভালো আছে, ও কত ভালো আছে, ছবি পোস্ট করছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, একদম, কিন্তু ওর ভেতরে যে কি চাপটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, তার বাহ্যিক রূপটাই দেখছি, একদম একদম, আর সেটাও কিন্তু কোথাও কি আমাকে কিন্তু চাপে ফেলছে। একদম একদম, মানে এইটাই হচ্ছে একটা কনজিউমারিজমের একটা বড় মানে অ্যাডভার্টাইজমেন্ট, একটা কে কত ভালো আছি সে মানে এভাবে দেখাতে আমরা প্রস্তুত, অথচ সে কিন্তু ভালো নেই না, একদমই তাই। মানে এটা আমাদের বুঝতে হবে যে আজকে যে দেখাচ্ছে সে যদি ভালো থাকে সত্যি সত্যি, সে দেখানোর দরকার হয় না, সময় থাকে না, তার দেখানোর দরকারও হয় না, সে মানুষ এমনি বোঝে, তার যে দেখাচ্ছে মানে সে ভালো নেই, আর 10টা জায়গায় সে খারাপ আছে, অতএব ওইটার পেছনে আমার ছোটার কোনো দরকার নেই। আমি আমার মতো থাকি, বা আমি যাতে মেন্টালি ভালো থাকতে পারি, শারীরিকভাবে ভালো থাকতে পারি, সেটা আমি দেখি, তাহলে আর ওষুধের প্রয়োজন হবে না, তাহলে ওষুধের প্রয়োজনটা হয় না। মানে বন্ধুদের সঙ্গে আড্ডার থেকে গিয়ে আড্ডায় দিন, নিখাদ আড্ডা দেওয়া, সেটা সপ্তাহে 6টা দিন কাজ করুন, ছুটির একটা দিন অন্তত ভালো থাকুন। একদম একদম একদম, একদমই তাই ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। যেটা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে ওষুধ ছাড়া কিন্তু বাঁচা সম্ভব। সেটা কিভাবে সম্ভব? ওই যে আপনি জীবনের কিছুটা পরিবর্তন করুন, মানসিক শান্তি যেটা খুব দরকার, এবং ঘুম, পর্যাপ্ত ঘুম, এবং এই যে আপনার খাদ্যাভ্যাস সেটা পর্যাপ্ত থাকা দরকার এবং সঠিক। আমরা ওই প্যাকেটের গায়ে দেখি এত ক্যালোরি, এত কিছু ফ্যাট, এত কিছু, সেটা না, দেখনদারির দিকে যাবেন না। আপনি কিসে ভালো থাকবেন সেটা আপনাকে ঠিক থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।